নমস্কার, প্রত্যেককে নিয়ে শুরু করছি আমাদের আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠান। দেখুন, আমাদের জীবন মানেই হচ্ছে সংগ্রাম এবং জীবনে চলার পথে সুখ দুঃখ বা উত্থান পতন আমাদের অবশ্যই এসে থাকে বা আসবে। কিন্তু এই যে সুখ দুঃখের ক্ষেত্রে যখন আমাদের ভালো সময় তখন যেমন আমরা অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে যাব না, আবার দুঃখের সময় অত্যন্ত ভেঙে পড়বো না, কারণ দুঃখের পরে সুখ আসবেই। এবং তাই সংস্কৃতিতে বলা হয়ে থাকে সংগ্রামেব জীবনম চক্রবাত পরিবন্তে সুখা নিচা দুঃখা নিচা, মানে সুখ এবং দুঃখ সেই চক্রের আকারে ঘুরতে থাকে। তাই আপনাদের বলবো যে আপনারা এই যে আমাদের অনুষ্ঠানে যখন একটু খারাপ কিছু আসে, খারাপ সময় আসে বা আপনার প্রিয়জনের বিয়োগ হয়েছে, আপনি হয়তো আপনার মন মতো পরিস্থিতিতে নেই, সেই সময় মানে প্রচন্ড হতাশার মধ্যে ফোন করেন, সেটা না করে ধৈর্য ধরুন। ধৈর্য কিন্তু আমাদের ভীষণ একটা বড় বলবো যে সহায়ক আমাদের জীবনের সাকসেস পাওয়ার পথে। এবং এই অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন, যিনি আমাদের ভারতবর্ষের অন্যতম সেরা জ্যোতিষ ব্যক্তিত্ব, তিনিও কিন্তু সেই কথা বারে বারে বলেন যে ধৈর্য ধরতে হবে এবং সঠিক জায়গায় পৌঁছতে হবে। আর এই মুহূর্তে যিনি রয়েছেন মানে আচার্য ভাস্বর, তার পরিচয় আরো আরেকবার আপনাদের মধ্যে করিয়ে দেব। তিনি ভারতবর্ষের অন্যতম সেরা জ্যোতিষ ব্যক্তিত্ব, বংশ পরম্পরায় জ্যোতিষ ও তন্ত্রের সাথে যুক্ত রয়েছেন এবং জ্যোতিষকে যেমন জানেন, সাথে তার বুদ্ধিমত্তার জায়গাটা সেটাও কিন্তু আমাদের প্রত্যেকের নজর কাড়ে। কারণ জ্যোতিষ জানলেই হলো না, তার সাথে তার অ্যাপ্লিকেশন ভীষণভাবে প্রয়োজন হয়। ঠিকমতো অ্যাপ্লিকেশন না হলে জ্যোতিষ জানা আর না জানা এক হয়ে পড়ে। আর এই সমস্ত কিছু নিয়েই আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আচার্য ভাস্বর। স্বাগত জানাই, নমস্কার। নমস্কার। দেখুন, আমার কাছে তো অনেক মানুষ আসে যে বিভিন্ন সমস্যা নিয়ে। তার মধ্যে আমি যে সমস্যাটা খুব বেশি আমি দেখি, ইদানিং আমি দেখছি, সেটা হচ্ছে যে বিয়ে তো অনেকের আছে যে বিয়ে হচ্ছে না সেটার একটা আলাদা দিক, সেটা নিয়ে ইয়ে করা যায়। তো দেখা যায় যে বিয়ে হওয়ার পর যে আছে, ধরে দেখুন আমি একটু কথা বলি, বিয়ের পর বিবাহিত জীবনটা কেমন গোলমেলে হয়ে যাচ্ছে। তো বিবাহিত জীবনটা গোলমেলে হয়ে যাচ্ছে। তো আমি এরকম দেখেছি যে হয়তো 3 মাস 4 মাস বিয়ে হয়েছে, তারপরে দেখা যাচ্ছে ঘর করতে পারছে না, তার মেয়ের বাবা মা এসে কান্নাকাটি করছে বা খুব অসহায় হয়ে পড়েছে। কেন? বা দীর্ঘদিনের লাভ ম্যারেজের সম্পর্ক, মানে দীর্ঘদিনের ভাব ভালোবাসার সম্পর্ক, সেই ভালোবাসা থেকে বিয়ে হয়েছে, কিন্তু বিয়ে হওয়ার পর আর দুজনের মধ্যে বনিবনা হচ্ছে না। তো এইগুলোর পেছনে কিন্তু জ্যোতিষীয় কারণ এবং তন্ত্রগত কারণ বিভিন্ন রকম রয়েছে। তো আমি একটাই কথা বলি যে রোগটাকে নির্ণয় করা, রোগটাকে যদি ধরা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রতিকারটা কিন্তু ঠিকভাবে কিন্তু করা যেতে পারে। তো সেই প্রসঙ্গে আসবো। আচ্ছা, আমাদের সাথে একজন রয়েছেন, বলুন কে আছেন সাথে। নমস্কার। নমস্কার, আমি আকাশ কথা বলছি। আচ্ছা, কোথা থেকে ফোন করেছেন? আমি কথা বলছি, আমি বেলঘরিয়া থেকে কথা বলছি। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? আমি আমার নিজের ব্যাপারে জানি। ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ হলো 008 8 জুলাই। হ্যাঁ, 8 জুলাই। 8 জুলাই 87। আর ইয়ারটা বলুন। 1999। আচ্ছা, সময়টা বলুন। সময়টা হলো সন্ধ্যা 6টা। আর জন্মস্থান? 6টায়। সোয়া 6টা। হুম। জন্মস্থান কোথায়? জন্মস্থান আমার কলকাতায়। ধরুন একটু আমি দেখছি। আমি প্রথমে আপনার বার্থ ডেটা আমি দিয়ে করে নিই। বৃহস্পতিবার ছিল জন্মবার আপনার? বৃহস্পতিবার। হ্যাঁ। মেষ রাশি, ধনু লগ্ন, লগ্নে ঢাইয়া, রাশিতে 7.5 চলছে। বুধ রাহু আপনি ধরে থাকুন, আমি দেখছি, দেখে বলছি। কাজের জায়গাটা খুব ডিস্টার্ব। কাজকর্ম কি করেন এখন আপনি? আপাতত আমি তো মানে গ্যারেজের মেকানিক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন আমি আসছি, দাঁড়ান জিজ্ঞেস করছি। তো যেখানে কাজ করছেন মেকানিকে, সেখানে রোজগার পাতি ঠিক মতো হচ্ছে না ঠিক মতো হচ্ছে না? না, ঠিক মতো হচ্ছে না, অভাব অনটন হচ্ছে। আপনার ছকে মানে বাইরে কাজের কিন্তু সুযোগ রয়েছে। আপনি বাইরে কাজের জন্য কোনো চেষ্টা করেছেন? হ্যাঁ, চেষ্টা করেছিলাম 1.5 বছর আগে। দুবাই যাওয়ার জন্য চেষ্টা করেছিলাম। এজেন্ট আমার থেকে 2 লাখ টাকা নিয়েছিলেন। কে কে? এজেন্ট। এজেন্ট, আচ্ছা।
যে চাকরি দেওয়ার নাম করে আমার থেকে 2 লাখ টাকা নিয়েছি, কিন্তু এখনো অনেক ফোন করে বলছে দেবে 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 করে 1.5 বছর হয়ে গেল, তাও এখনো আমি আমার টাকা। এই যে অষ্টমে বুধ রাহু রয়েছে না, এক্ষেত্রে কি হয়, ঠকে যাওয়ার চান্সেস থাকে। মানে চাকরি ক্ষেত্রে আপনি ঠকে গেছেন, যে আপনাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে আপনাকে বিদেশে নিয়ে গিয়ে চাকরি দেবে, কিন্তু চাকরিটাও হয়নি, টাকাটাও মার গেছে, টাকাটাও মার গেছে, তাই তো? হ্যাঁ, টাকাটা মার গেছে। আমি কি টাকাটা পাওয়ার সম্ভাবনা কি আছে? টাকাটা পাওয়ার জন্য আপনি চেষ্টা করছেন, বলছেন, কি বলছে? বলছে দেবে, যখনই বলছে দেবে, আজকে নয় কালকে নয়। প্রথম বলছিল যে এখন আমি অসুবিধা হচ্ছে, কিন্তু এখন রিসেন্ট বলছে দেবে দেবে করে, তাও 6-7 মাস ধরে আমাকে ঘোরাচ্ছে। 6-7 মাস টাকাটা দেবে বলছেন না চাকরি দেবেন বলছেন, কি বলছেন? বলছে তো আপাতত যে টাকাটা দিয়ে দেবে। টাকাটা দিয়ে দেবে না, চাকরিটা আর হবে না সেটা বলে দিয়েছে, যে টাকাটা দিয়ে দেবে। এখন যা আপনার দাদা, আপনার যা ছকে দুবাইতে যাওয়াটা এখন খুব চাপের ব্যাপার, আপনার ছকে যা অবস্থান আছে তাতে আমি বলছি যে আপনার টাকা কিন্তু মার যাওয়ারই যোগ, টাকাটা কিন্তু মানে চোট যাবে, তো সেটাই কিন্তু যাচ্ছে। আপনি মানে দেরি করবেন না, আপনি মানে যা যা ব্যবস্থা নেওয়া দরকার আপনি লোকটাকে চেপে ধরুন যাতে পাওয়া যায়, কারণ এ কিন্তু আপনাকে টাকা নিজে থেকে আপনাকে দেবে না। আমার কাছে এরকম প্রচুর মানুষ আছে যাদের এরকম টাকা পয়সা অনেকে মেরে দিয়েছে, তাদের টাকা দেবো দেবো করে দিচ্ছে না, বা অনেক টাকা এরকম ইয়ে করেছে। অন্য কোনো টাকা পথ, হ্যাঁ বলুন। কোনো লিগাল স্টেপ বা অন্য কোনো? হ্যাঁ, লিগাল স্টেপ নিন। আপনি লিগাল স্টেপ না নিলে আপনি টাকাটা আপনার দেখুন, যত দেরি হবে না তত কেসটা তত হালকা হয়ে যাবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনার কিন্তু মানে স্টেপ নেওয়াটা কিন্তু খুব দরকার। লিগাল বা আইনানুগ ব্যবস্থা না নিলে আপনি নিজেই কিন্তু এই 2 লাখ টাকা তো আপনার কষ্টার্জিত টাকা, আপনি তো কষ্ট করে টাকাটা কামিয়েছেন, তো সেই টাকাটা আজকে আপনার বিদেশে কাজ করা অভাব অনটন চলবে, স্বাভাবিক ব্যাপার, কারণ আপনার ছকে রয়েছে যে আপনার আর্থিক জায়গাটা এখন ভালো যাবে না, আপনার আর্থিক জায়গাটা ভালো যাবে না, এবং আপনার এখন দশাটা কি চলছে আবার দেখি, দাঁড়ান ধরুন। আপনার এখন চলছে চন্দ্রের দশায় শুক্রের অন্তর্দশা, চন্দ্র শুক্র, এখন আর্থিক জায়গাটা ভালো যাবে না। আপনার বিয়ে করেছেন নাকি, না বিয়ে করেন? না, করিনি। আচ্ছা, বাড়িতে কে কে আছে? বাড়িতে আমি আর আমার বাবা আছে আর মা আছেন। বাবা মা, আপনি একমাত্র রোজগারে নাকি বাড়িতে? আমি একমাত্র রোজগারে, এখন অভাবনাটা চলছে। এখন তো আপনার দেখুন, আপনি এই টাকাটাও বোধহয় আপনার জমানো টাকা থেকে দিয়েছিলেন, তাই তো? পুরোপুরি জমানো টাকা। দেখুন, অনেক ক্ষেত্রে কিন্তু তন্ত্রের কিছু বিভিন্ন দিক থাকে, ঠিক আছে? অনেক দিক থাকে যে জায়গাগুলোকে আমরা অ্যাপ্লাই করে বকেয়া টাকা থেকে কিন্তু আমরা কিন্তু আদায় করাতে পারি। আচ্ছা, ঠিক আছে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলছি, তন্ত্রের অনেক দিক আছে, যে তন্ত্রের ক্রিয়াগুলো করার ফলে আমরা কিন্তু বকেয়া টাকা, বা কেউ যদি টাকা মেরে থাকে সেখান থেকে কিন্তু টাকা রিকভার করার কিন্তু একটা পথ কিন্তু দেখানো যায়। তো সেটা আমি অ্যাপ্লাই করব পরে, আগে আপনি লিগাল স্টেপটা নিন। ওকে, আপনি বলছেন লিগাল স্টেপটা নিতে, এবং আপনি তন্ত্রবিদের কাছে গিয়ে আপনি হ্যালো হ্যাঁ সাথে আছেন, হ্যাঁ, আপনি লিগাল স্টেপটার সাথে আপনি তন্ত্রবিদের কাছে গিয়ে আপনি তন্ত্রের কাজটা সেপারেটলি করান, তাতে কিন্তু আপনার টাকাটা কিন্তু আপনি কিন্তু যা কন্ডিশন আছে তাতে কিন্তু আপনি 70 থেকে 75% টাকা কিন্তু আপনি কিন্তু পাবেন। আর 2 লাখ টাকার মধ্যে হ্যাঁ দুটো সাইমালটেনিয়াসলি করতে বলছি, হ্যাঁ, তাতে কিন্তু আপনার কিন্তু টাকার ফিরে আসার সম্ভাবনাটা আরো অনেক বাড়বে, এবং 70 থেকে 75% টাকাও যদি আপনি পান সেটা কিন্তু অনেক। আর এই টাকা আপনার পুরোটাই চলে যাওয়ার ব্যাপার জায়গা, 2 লাখ টাকার 70% মানে 1,40,000-1.5 লাখ টাকার মতো আপনি এখনো কিন্তু পাওয়ার মতো জায়গায় রয়েছে। ঠিক আছে, আপনি যে কোনো ভালো অ্যাস্ট্রোলজার বা তন্ত্রবিদের সাথে যোগাযোগ করবেন। আমি মনে হয় আমি যেটা বললাম আপনাকে সেইভাবে আপনি এগোলে আপনি কিন্তু উপকৃত হবেন। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। এবং এই যে মানে তন্ত্রবিদ বা জ্যোতিষের কাছে যে টাকা ফেরতের ব্যাপারটা, আমার কাছে এরকম এসছে, আমার কাছে আমি বলছি আমার কাছে একজন ক্লায়েন্ট এসছে এরকম, তার ব্যাংকের লোক মানে ব্যাংকের স্টাফ তারা মানে 3-4 জন মিলে প্রায় 42 না 44 লক্ষ টাকা খেপে মানে নিয়েছে। চিন্তা করা যায়, নিয়েছে মানে ব্যাংকিং কোনো রিজন না, মানে নিজেদের থেকে নিয়েছে, এবং সেই লোকটাকে পুরো নিঃস্ব করে দিয়েছে। বলুন, কে আছেন? নমস্কার। কার ব্যাপারে জানবেন? আমি আমার মানে বান্ধব গার্লফ্রেন্ডের ব্যাপারে জানবো। বলুন নাম আর ডেট অফ বার্থটা বলবেন। ঋতুপর্ণা কুণ্ডু। ডেট অফ বার্থ 17 আগস্ট 1995। সময়
সময় হলো সন্ধ্যা 6:45। আর জন্মস্থান? জন্মস্থান খড়গপুর। খড়গপুর। হ্যাঁ। আচ্ছা, সাথে থাকুন। অ্যাকসেন্ট ধরে রাখছে। প্রথমে বলি যে বৃহস্পতিবার জন্মবার ছিল কি? মেষ রাশি, কুম্ভ লগ্ন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতিবার জন্মবার। ছকটা একটু দেখাতে বলবো। ছকটাতে লগ্ন শনি, লগ্নে তৃতীয় গ্রহণ দোষ, লগ্নের দ্বাদশ, একাদশ, দশম, নবম, নবমে রাহু। আমি নবমের রাহুকে বলছিলাম। এর কি বিয়ে হয়েছে না বিয়ে অবিবাহিতা আছে? না, বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস দেখে নিই। লগ্নে অষ্টম, দ্বাদশ, দ্বিতীয়, মাঙ্গলিকে। ঠিক আছে, হয়ে গেছে। এবার আমি একটা জিনিস জিজ্ঞেস করছি যে এর সাথে কি আপনার খুবই ভালোবাসার সম্পর্ক? মানে হ্যাঁ, আপনার সাথে বিয়ে হতে, মানে এখনো সেই সম্পর্কটা রয়ে গেছে। হ্যাঁ, তো আমি চাইছি যে ওখান থেকে যদি ফিরিয়ে আনা যায় ওকে। ফিরিয়ে আনা যায়? মানে বলছেন যে এর বিয়ের আগে আপনাদের মধ্যে প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল, হ্যাঁ বিয়েটা অন্য জায়গায় করেছে, হ্যাঁ, অন্য জায়গায়। তারপরও আপনার সাথে সম্পর্ক আছে? হ্যাঁ। কিরকম মহিলা তাহলে যে আপনার মানে, তাহলে বিয়েটাই বা করলো কেন? আর তাহলে আপনার সাথে সম্পর্কটা এবার রাখছে কেন? ও বলছে যে বিয়েটা মানে চাপে পড়ে করেছে, মানে ফ্যামিলির চাপে। ফ্যামিলির চাপে পড়ে করেছে? আপনি তো দেখেছেন বিয়েটা, তখন কি আপনার মনে হচ্ছে যে ফ্যামিলির চাপে পড়ে করেছে? সেরকম আর কিছু মনে হলো না, কিন্তু বলছে। আচ্ছা, যাই হোক। দেখুন, আমি বলছি আপনাকে, এই যে মেয়েটি যে ছক দিলেন তাতে কিন্তু কিন্তু বিয়ের পরে পরে মানে কোনো খোঁজ খবর নেই আমার। তো তারপরে বিয়ের মানে 6 মাস 1 বছর পরে আমার সাথে আবার আমাকে ফোন করে আমার সাথে মানে আচ্ছা কথা আচ্ছা, আবার বলে। যোগাযোগ করেছে 6 মাস 1 বছর পরে আবার পরে। যোগাযোগ করেছি। আমি বলছি আচ্ছা। দাদা, আপনি কিন্তু ফেসে যাচ্ছেন। আমি এরকম অনেক ছেলেদের জানি যারা বিয়ের মানে বিয়ে হয়নি সেই মেয়ের সাথে, তারপর সেই মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর সেই মেয়ে আবার যোগাযোগ করেছে, এবং সেই সম্পর্ক সেই মেয়ে মানে গাছেরও খাবে তলারও করবে, মানে এ নিজের সম্পর্কটাও রাখবে, আপনার সাথে সম্পর্কও Exactly, রাখবে। আমি এটাই বলতে এতে যাচ্ছিলাম। কিন্তু যে জ্বলে পুড়ে মরছেন কিন্তু আপনি, আপনার কিন্তু জীবনটাকে নষ্ট হচ্ছে না। আপনি বিয়ে করতে পারবেন না, আপনি অন্যদিকে মুভ করতে পারবেন, এবং আপনি চাইছেন ওখান থেকে বের করে আনতে। আমি বের করাকে, ওই মেয়ে নিজেই বেরোবে না, এই মেয়ে নিজেই বেরোবে না। একে একে এ নিজের যে কমফোর্ট জোন, কিন্তু ও তো বলছে যে চলে আসবে। চলে আসবে বলছে, মুখে বলছে, আপনাকে ভোলাচ্ছে, কিন্তু ওর দুটো সম্পর্কই প্যারালালি রান করছে, মানে চালাচ্ছে। যে ও স্বামীর সাথেও থাকবে, মানে ও আপনার দ্বিচারিতা সাথেও- আর কি, দ্বিচারিতা, আচ্ছা। একদম স্বামীর সাথেও সম্পর্ক রাখবে এবং নিজেও জায়গাটাকে ক্লিয়ার, মানে নিজের প্রেমের সম্পর্কটাকে বজায় রাখবে। মানে দু তরফ থেকে সম্পর্কটা বজায় রাখা, এটা কিন্তু খুব ডেঞ্জারাস কম্বিনেশন। এটাতে কিন্তু মানে ওর কিছু ক্ষতি হবে না। ওর ধরে একটা টাইমের পর হয়তো দেখা যাবে যে আপনাকে ছুঁড়ে ফেলে দেবে, আপনাকে কোনো মানে রাখবেই না আপনাকে সিলেবাসের মধ্যে। আপনি কিন্তু তখন কিন্তু মানে এমন একটা জায়গায় পৌঁছে যাবেন, আপনি না নিজেকে উদ্ধার করতে পারবেন, না নিজে মানে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন, আপনি কিন্তু শেষ হয়ে যাবেন। দেখুন, জ্যোতিষী হিসেবে আমার শুধু প্রতিকার করাটাই তো লক্ষ্য নয়, আমার আপনাকে ঠিক পরামর্শ দেওয়াটাও লক্ষ্য। তো আমি আপনাকে একটা সাজেশন দিচ্ছি যে আপনি এই জায়গা থেকে বেরিয়ে আসুন। আপনি যদি এখান থেকে বেরিয়ে না আসতে পারেন তাহলে কিন্তু প্রবলেম কিন্তু আপনারই হবে। আপনার বাবা মা রয়েছে নিশ্চয়ই, রয়েছে তো? তারাও তো আশা করে যে আপনি একটা ভদ্র সভ্য একটা মেয়ের সাথে বিয়ে করে একটা সংসার করবেন। তারাও তো জ্বলছে বা ইয়ে করছে। তাদের জন্য তো এটা তো খুব সুখকর মানে ঘটনা নয়। ঠিক কথা। আপনি একটু বুঝুন, আপনাকে আমি হয়তো বললে হয়তো আপনি বুঝবেন না, কারণ আপনি এখন অন্ধ হয়ে আছেন। এই মেয়েটি কিন্তু মানে যদি এই মেয়ে যদি কোনো তন্ত্রের যদি সাহায্য নিয়ে থাকে, তাহলে আপনাকে সেখান থেকে কাটিয়ে কিন্তু বের করে আনতে হবে আপনাকে। কারণ আপনি না বেরোলে কিন্তু সমস্যা কিন্তু আরো বাড়বে, কারণ আপনি ফেঁসে গেছেন। আপনি বিয়ে আগে সম্পর্ক যখন ছিল, বিয়ে যে হয়ে গেল আপনি সেখানেই সম্পর্কটাকে কাট করে দিন। তা না করে আপনি সম্পর্কটাকে রেখেছেন, ও রেখেছে, ওর দরকার রেখেছে, আপনি কেন রাখছেন? হ্যাঁ, আমি তো তারপরে কোনো যোগাযোগ ছিল না, কিন্তু ওই যোগাযোগ করেছে। তাহলে বুঝুন, ওর সম্পর্ক রাখার দরকার, তাই ও রাখছে, কিন্তু ও তো ওর স্বামীকেও ছাড়ছে না। মুখে বলছি ছেড়ে দেবো, কিন্তু ছাড়ছে না। তাহলে জায়গাটা কোথাও একটা কিন্তু মানে প্যাঁচ লেগে আছে, ঘোর প্যাঁচ হয়ে আছে এখান থেকে। কিন্তু আমি ওকে বলছি যে তাহলে মানে আমি এমনি বলছি যে দেখা করতে আসছে না। দেখা করতে আসছে না, ফোনে কথা বলছি। তার মানে আপনি দেখুন,
আপনি দেখুন যে ও কিভাবে দুটো জায়গাকে ব্যালেন্স করে চলছে, আর আপনি বলির পাঁঠা হচ্ছে। আপনি মানে মানে আপনার মনেও কিছু সন্দেহ জাগছে আপনার কথা শুনে, যেটা বুঝতে সন্দেহ পারছি। জাগছে, কিন্তু উনি প্রেমের সম্পর্ক থেকে বেরোতে পারছেন না, অন্ধ অবস্থায় আছেন আর কি। হ্যাঁ, পুত্র স্নেহে যেমন ধৃতরাষ্ট্র অন্ধ ছিলেন, সেরকম উনি এখন প্রেমের সম্পর্কে অন্ধ। কিন্তু এই অন্ধ থেকে আপনাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে হবে, না হলে কিন্তু আপনারই প্রবলেম। আপনার শুধু না, আপনাকে যারা জন্ম দিয়েছেন বাবা মা, তাদেরও সমস্যা। তারাও তো একটা মানে ভালো ভবিষ্যৎ আশা করছে সন্তানের দিক থেকে। সে সন্তান যদি একটা মেয়ের পাল্লাতে পড়েই যদি জীবনটা কাটিয়ে দেয় এরকম ভাবে, তাহলে আর জীবনে কি পেলেন তারা? আপনার তো শুধু তো তাকে বিয়ে করাটা তো তার জীবনের উদ্দেশ্য নয়, আপনার তো আপনার বাবা মাকেও তো কিছু ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্য আছে। তারা যেহেতু আপনাকে জীবন দিয়েছে, জীবনে চলতে পারার ক্ষমতা দিয়েছে, শিখিয়েছে সবকিছু, তাই না? ঠিক কথা। আপনি একটু এইসব দিকে মাত্রা ইয়ে রাখুন। এখানে জ্যোতিষীয় প্রতিকারের কোনো ব্যাপার নেই। আপনি কোনো প্রতিকার কিছু করেছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আপনি কোনো এইসব ব্যাপার নিয়ে কোনো জ্যোতিষীর কাছে কোথাও গেছেন? হ্যাঁ আমি গিয়েছিলাম, আমি 2-3 জায়গায় মানে দোষ কাটিয়েছি, কিসের দোষ দোষ? আছে, দোষ তো নেই কাটিয়েছি। আপনার। এটা বলে এই কিছু অ্যাস্ট্রোলজার আছে, এইটাকে ভাঙিয়ে আপনার কাছ থেকে টাকা নেবে এবং আপনার টাকা খরচা করাবে, আর এটা তো কোনো দোষ নেই। বলবেন যে আপনি মিলিয়ে দেবে, মিলিয়ে দেবে, করে দেবে, কিন্তু এটা এরকম মেলার type-এর। জায়গা নয়। আপনি ঠকে গেছেন। আপনি জ্যোতিষীর কাছেও ঠকেছেন, আপনি আপনার প্রেমিকার কাছেও ঠকেছেন, আপনি জীবনের কাছেও ঠকছেন, নিজের জীবন থেকেও ঠকছেন। আপনি দোষ কাটিয়েছেন, টাকা খরচা করে সেই টাকাটাই আপনি চাকরির জন্য ইয়ে করুন, ব্যবসা করার জন্য কাজে লাগান। আপনি প্রেমের সম্পর্ক ফিরিয়ে আনার জন্য খরচা করছেন। খুব ভালো কথা, খুব ভালো পরামর্শ। ঠিক নমস্কার। আছে, ঠিক আছে। আপনি দেখুন, এই জন্যই কিন্তু আচার্য ভাস্কর ব্যতিক্রমী জ্যোতিষ ব্যক্তিত্ব বলবো, এবং তার মধ্যে যে নৈতিকতার জ্ঞান রয়েছে বা নৈতিকতার জায়গাটা রয়েছে, এটা তো আমরা অগ্রাহ্য করতে পারি না। এবং তার প্রোগ্রাম বা তার কথা শোনা মানেই আমরা একটা সুস্থ উচ্চমানের সাফল্যময় জীবন পাবো, এটা আমরা আশা করি, তাই না? কারণ এই যে ভুল ভ্রান্তি, এটা তো চলার পথে নানান সম্পর্কে জড়িয়ে যাওয়া, জ্যোতিষী হওয়ার দরকার নেই। এটা সাধারণ মানুষ হিসেবে আমার মানে দাদা ভাই হিসেবে ওনাকে আমার বলা উচিত যে আপনি ভুল লাইনে চলছেন। আপনি ভুল লাইনে চললে আপনাকে বলা উচিত। আমার এমন কাজ নয় যে আপনি এলে আপনাকে টক করে আপনাকে একটা প্রতিকার করে একটা টাকা নিয়ে নিলাম, ব্যাস হয়ে গেল, এটা নয়। অ্যাস্ট্রোলজার বা তন্ত্রবিদের কিন্তু কাজ এটা নয় যে শুধু প্রতিকার টাকা, এটা নয়। সেই পথটা যিনি দেখাবেন তাকেও তো সঠিক হতে হবে। মানে তার মধ্যেও যদি সেরকম দ্বিচারিতা থাকে, প্রবঞ্চনাময় ব্যক্তিত্ব থাকে, তিনি তো পারবেন না দেখাতে। এটাই আমি বোঝাতে চাইছি। প্রচুর ছেলেকে আমি দেখেছি মানে এরকম সম্পর্কে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। তবে যে প্রতিকারগুলো ইয়েগুলো বলছে, মানে ধরুন ঘরের যিনি কর্ত্রী, তার মধ্যে যদি প্রবঞ্চনা থাকে, ছলনা থাকে, তার ঘরের মেম্বারদের মধ্যে সেরকম থাকবে, এটা আমরা ধরে নেবো, তাই না? আমি বলি, যেটা বলছিলাম যে পঞ্চম এবং সপ্তম পতি যদি নিজেদের মধ্যে যদি ঘর বদল করে, পঞ্চম এবং সপ্তম পতি, তাহলে বিনা দোষে স্বামী স্ত্রীকে বাপের বাড়িতে বসিয়ে দিয়ে চলে আসবে। এরকম আমার কাছে অনেক এসছে কেস যে বউকে বাপের বাড়িতে বসিয়ে দিয়ে গেছে মেয়েকে। তো এইটা ক্ষেত্রে কিন্তু তার ছকে দেখতে হবে যে পঞ্চম এবং সপ্তম দুটো মানে দুজনের ঘরে যদি পাপগ্রহ থাকে, শুধু ঘর বদল না, পাপগ্রহ যদি ঘর বদল করে, সেক্ষেত্রে কিন্তু বিনা কারণে বাপের বাড়িতে বসিয়ে দিয়ে যাবে। পরের পয়েন্ট হচ্ছে যে স্বামী গরিব বা স্বামীর আর্থিক উন্নতি হবে না, এই কারণে ঝামেলা অশান্তি হবে। সেটা কখন হয় না, সপ্তমে নিচস্থ শনি চন্দ্র। সপ্তমে যদি শনি নিচস্থ হয়ে চন্দ্রযুক্ত হয়ে থাকে, তাহলে কিন্তু স্বামীর গরিবের কারণে, স্বামীর অর্থাভাবের কারণে সংসারে অশান্তি বা সাংসারিক জীবন ভালো যায় না। পরের পয়েন্ট হচ্ছে চতুর্থ, সপ্তম, অষ্টম, এই জায়গায় যদি মঙ্গল যদি ক্ষীণ চন্দ্রযুক্ত হয়ে থাকে, মঙ্গল যদি ক্ষীণ চন্দ্র যুক্ত হয়ে থাকে, তাহলে স্বামীর শারীরিক অত্যাচার করবে। আমার কাছে অনেক ক্লায়েন্ট আসে, অনেক মেয়ে আসে, অনেক দিদি বোন আসে যারা মার খায় স্বামীর কাছে। তাদের এই যোগটা থেকে কিন্তু তারা স্বামীর কাছে মার খায়, এবং এক্ষেত্রে শাশুড়ির ইনভলভমেন্ট থাকবে, অর্থাৎ ছেলের মাও ছেলেকে উস্কাবে যে হ্যাঁ মার, বউকে মার। ঠিক আছে, এটা কি হচ্ছে না, চতুর্থ, সপ্তম, অষ্টমে মঙ্গল ক্ষীণ চন্দ্রযুক্ত হয়ে যাচ্ছে। পরে লাস্ট পয়েন্ট বলছি যে লগ্নের রাহু যদি সপ্তমে দৃষ্টি দেয়, লগ্নের রাহু বসে যদি সপ্তমে দৃষ্টি দেয়, তাহলে স্বামী কিন্তু নপুংসক হবে, অর্থাৎ স্বামীর কিন্তু যৌন ক্ষমতা থাকবে না, এবং এই কারণেও কিন্তু বিবাহিত জীবন ভাঙে। আমার কাছে এই কারণেও আসে অনেক যে যৌনাচারে আপনার মানে নয়, সফল নয়, এবং সেই প্রবলেম থেকে কিন্তু বিবাহিত জীবন নষ্ট হয়। তো এইগুলো হচ্ছে অনেকগুলো কারণ। এবার দেখুন, এই যে আমি কারণগুলো বললাম, এই কারণগুলো সেম কারণ দেখা যেতে পারে যদি কেউ যদি বিবাহ স্থানে যদি বাঁধন বা উচ্চাটন বা এই ধরনের যদি ক্রিয়া করে থাকে। অর্থাৎ দেখা গেল যে আমার ছকে বা আমার
ইয়েতে কোনো প্রবলেম নেই, এগুলো কিচ্ছু নেই। কিন্তু শুধুমাত্র কোনো বাইরের কোনো আত্মীয় বা চেনা পরিজন বা কোনো দুষ্ট লোক দ্বারা বিবাহস্থানে এমন কোনো বন্ধন ক্রিয়া বা এমন কোনো উচ্চারণ ক্রিয়া বা স্তম্ভন ক্রিয়া করা হলো যেটাতে কিন্তু বিয়ে হওয়ার পর আর মানে টিকতে পারছে না, এই সিমটমগুলো দেখা দিচ্ছে। তো এগুলো কিন্তু তন্ত্রের দ্বারা কিন্তু ঠিক করে নিতে হয়। তো আমি কোথায় কি বসে এবার বলবো, একজন সাথে আছেন, অনেক বলে থাকবেন। আচ্ছা ঠিক আছে। আমি দর্শক বন্ধু সোম বুধ শুক্র শনি দমদমে চেম্বারে বসি দুপুর 1টা থেকে বিকেল 5টা, হাওড়া ময়দানে বসি, আর বর্ধমান, মেচেদা, দুর্গাপুর, মেদিনীপুর এইগুলোতে কিন্তু মাসে একবার করে যাই। যারা যারা দেখাবেন তারা আগে থেকে নাম লেখাবেন। আর প্লিজ প্রকৃত সমস্যা যেটা খুব বড় সমস্যা ফিল করছেন তবেই আসুন, না হলে আচার্য মাস্টারের কাছে আসার দরকার নেই। লক্ষ লক্ষ কোটি কোটি জ্যোতিষী বসে আছে, আপনার বাড়ির আশেপাশে সব জায়গায় পেয়ে যাবেন, সেখানে যান। আমার কাছে আসতে গেলে কিন্তু প্রকৃত সমস্যা না পড়লে, দেওয়ালে ফিট থেকে না গেলে, শুধু কুষ্টিটা যাচাই করব বা জোটক বিচার করব, এই জন্য কিন্তু আসবেন না। কে ফোনে আছেন? বলুন, কে আছেন? নমস্কার। নমস্কার, আমি দেবশ্রী জানা বলছি। আচ্ছা আচ্ছা, প্রথমে ধন্যবাদ জানাই, অনেকক্ষণ ফোনে ছিলেন এবং চুপ বলুন। করে আমাদের কথা বলুন শুনছিলেন। বলুন। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? আমার বিষয়ে জানবো। ডেট অফ বার্থ বলুন। 22/5/1970। 22/5/1970। টাইম? সকাল 11টা 15 মিনিট। এক সকাল 11টা 15। দাঁড়ান, 22/5/1970 আর সকাল জন্মস্থান? সকাল 11টা 15। সকাল 11টা 15। জন্মস্থান কোথায়? হুগলি। আচ্ছা, এবার সাথে থাকুন। ধরুন, জন্মবারটা শুক্রবার ছিল, ছকটা দেখাতে বলবো। হ্যাঁ। বৃশ্চিক রাশি, সিংহ লগ্ন। লগ্ন 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 লগ্নে কেতু। আচ্ছা, লগ্নে কেতু, 1 দ্বাদশ একাদশ দশম নবম অষ্টময় বুধ শনি। শরীর কেমন যায়? শরীর তো একদম ভালোই যাচ্ছে না। পায়ে কোনো সমস্যা আছে? হ্যাঁ, হাঁটু প্রচুর ব্যথা হয়। হাঁটুতে প্রচুর ব্যথা হয়। আর এমনি কেমন মানে মানে এই নিয়ে ডাক্তার দেখিয়েছেন বা ট্রিটমেন্ট করছেন? আমি ডাক্তার দেখিয়ে নিয়েছি, অনেক ডাক্তার দেখালাম, হ্যাঁ। কিন্তু ভালো হচ্ছে না হ্যাঁ, কোনো মতে। মানে এখন কি চলতে ফিরতে অসুবিধা হচ্ছে? আগে চলতে ফিরতে অসুবিধা হচ্ছে? হাঁটাচলা করতে প্রবলেম হচ্ছে? অসুবিধা হচ্ছে অনেক। দেখুন, আপনাকে আমি একটা কথা বলি, আপনার যে ওই যে অষ্টমী বুধ শনি না, এটাতে হচ্ছে যে ডেফিনেটলি ভাবে আপনার চেনা কোনো লোক বা মানে কোনো পার্সন, কোনো ব্যক্তি বা মহিলা বা কেউ কিছু হবে যার কিন্তু বানের কাজ কিন্তু করা হয়েছে, বান চালনা করা হয়ে থাকতে পারে বা হয়েছে আমি নিশ্চিত, যেখান থেকে কিন্তু আপনার হাঁটুতে কিন্তু মানে এরকম একটা অসহ্য যন্ত্রণা এবং যেটা কিন্তু চিকিৎসা হচ্ছে না। আপনি আপনার কিন্তু মানে ক্ষতি করে কিন্তু জায়গাটা করা হয়েছে। আপনি আপনার পায়ের হাঁটুর জন্য ইউরিক অ্যাসিড বা আর্থারাইটিস চেক করিয়েছেন কিছু? ইউরিক অ্যাসিড? হ্যালো হ্যালো, আপনি ব্লাড রিপোর্ট করিয়েছেন? হ্যাঁ, শুনেছি। ইউরিক অ্যাসিডের জায়গাটা চেক করেছেন? হ্যালো, হ্যাঁ, দেখছি। হ্যাঁ, চেক করিয়েছেন? না, চেক করে আইনি। চেক করাবেন, দেখবেন আচ্ছা, ইউরিক ডক্টর অ্যাসিড বা বলেছেন আর্থারাইটিসের করেন। প্রবলেম অনেকটা বেড়ে গিয়ে থাকবে। কারণ এমনি এমনি তো হাওয়ায় হয় তো হবে না। বানটা যেহেতু মেরেছে, তার বানটা মারার ফলে কি হয়, আমাদের ইমিউনিটি পাওয়ারটা কমে যায় বা নষ্ট হয়ে যায়, প্রতিরোধ ক্ষমতা চলে যায়, তার ফলে কিন্তু জিনিসটা হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু বলছি যে আপনার কিন্তু মানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে হাঁটুতে ব্যথাটা কিন্তু মানে একটা রোগ তৈরি করা হয়েছে, সেটা কিন্তু বাইরে থেকে কিন্তু ক্ষতি করে করা হয়েছে, ঠিক আছে? তো আপনি কিন্তু যে কোনো ভালো তন্ত্রবিদের কাছে গিয়ে আগে বানটাকে কাটান, না হলে কিন্তু মানে ডাক্তারি চিকিৎসাতেও কিন্তু এটা কিন্তু ফল লাভ আসবে না, আসবে না। তন্ত্রের প্রতিকার করলে তারপর ডাক্তারি ট্রিটমেন্টও দেখবেন রেজাল্ট ভালো আসছে। ঠিক আছে। আমার কাছে প্রচুর ক্লায়েন্ট আসে এরকম যে এই হাঁটুতে সমস্যা বা শরীরের সমস্যা। আমি একটা কথা বলেছি, ডাক্তার দেখান, ডাক্তার দেখানোর সাথে সাথে কিন্তু দেখবেন যে কারোর দ্বারা কোনো ক্ষতি হয়ে আছে কিনা, যদি থাকে সেটা ইমিডিয়েটলি ঠিক করবেন। আর ওই যে দেখায় যে বিবাহে বাধা, সন্তান অবাধ্য, পড়াশোনা এই, চাকরি বাধা, মামলা মোকদ্দমা ঠিক, এ সব করে দেবে সবই, আমি কিন্তু এরকম সবকিছু করে দেওয়ার ব্যাপার নয়। আমি কেস দেখবো, যদি ঠিক করার জায়গা থাকে আমি বলবো, না পারলে আমি বলবো যে এটা আমার দ্বারা হবে না। তো আমার কাছে যখন আসবেন সেই মানসিকতা নিয়ে আসবেন যে আমি হলে বলবো, না হলে কিন্তু আমি বলে দেবো যে এটা আমি ঠিক করতে পারবো না। ঠিক।
এবং বাস্তুর ক্ষেত্রে যদি কোনো সমস্যা দেখেন তুলসী গাছে মাটি, তুলসী গাছে মাটি, বাস্তুর তুলসী ক্ষেত্রে গাছে যদি কোনো মাটি নিয়ে সমস্যা আসবেন। দেখে হ্যাঁ। তুলসী গাছে মাটি না থাকুক, আমার কাছে এলে তুলসী গাছে মাটি নিয়ে আসবেন, সেটা হলে ভালো হয়। একদম। আজকের পর্ব এতটুকুই। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার।